আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ চিলিং এর সকলকে আমন্ত্রণ। এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের পর অনফিল্ডের পর্দায় আমাদের প্রথম ভিডিওটা ছিল এরকম। মেসি এই বিশ্বকাপে যেই পজিশনে খেলছেন তিনি অন্য যে কোনো বিশ্বকাপের চাইতে বেশি গোল পাবেন। যারা প্রথমবারের মতো অনফিল্ডের ভিডিও দেখছেন তাদের জন্য আসলে একটু বিষয়টা জানিয়ে দেওয়া যে এরকম একটা অ্যান্টিসিপেশন আমরা করেছিলাম অনফিল্ডের পর্দায়। এখন এটা আসলে কেন করেছিলাম? ৩৯ বছর বয়সেও মেসিকে এখনো কেন আটকানো যায় না? তিনি সবচাইতে কম ডিস্টেন্স কাভার করেছেন, অর্থাৎ মাঠে তিনি সবচাইতে কম ডিস্টেন্স দৌড়েও কেন তাকে আটকানো যায় না সে ব্যাপারে আবার একটু যদি আপনাদেরকে মনে করাই বা এতগুলো ম্যাচ বিবেচনা করে একটা সামারি দেওয়ার চেষ্টা করি, তাহলে কয়েকটা বিষয় আসলে উল্লেখযোগ্য। ১ নাম্বার, মেসির ইন্ডিভিজুয়াল স্কিল। ২ নাম্বার, তার সতীর্থদের যে সহযোগিতার জায়গাটা এবং পুরো টিমের প্ল্যানটা যেভাবে মেসি কেন্দ্রিকভাবে আবির্ভূত হয়, স্কালোনের এই মাস্টার ট্যাকটিক্সটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ৩ নাম্বার বিষয় যেটা, মেসির ব্রেইন, মেসির ফুটবল সেন্সের জায়গাটা। এবারে একটু বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে চাই। আপনি গত ম্যাচের সেকেন্ড গোলের বিল্ড আপটা যদি একটু লক্ষ্য করে দেখেন, খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন, ঠিক এই জায়গাটাতে মন্টিয়েল তার গেস্টারটা দেখেন, তিনি সিগন্যাল দিচ্ছেন তার সতীর্থকে মেসির দিকে বল দেওয়ার জন্য। এখন মন্টিয়েলের পজিশনিংটা আসলে মূলত তার ইনসাইড মুভমেন্টটা ইজিপ্টের যে লেফট ব্যাক ছিল করিম হাফিজ তার দিকে টানছিল, মেসির জন্য একটা ওয়াইড চ্যানেল ওপেন করে দিচ্ছিল। নিকো গঞ্জালেসকে লক্ষ্য করে দেখেন, তিনি অনেক বেশি মাত্রায় ওয়াইডার স্পেস মেনটেন করছিলেন যাতে অপোনেন্টের ডিফেন্ডার ওমর মারমুশ তাকে ট্র্যাক করতে বাধ্য হন। হুলিয়ান আলভারেজকে খেয়াল করে দেখেন, তিনি একটা প্লে মেকার রোলে শিফট করে গিয়েছিলেন এবং ওই সময়টাতে তিনি এনজো ফার্নান্দেজকেও পেয়েছিলেন পকেটে। সো আলটিমেট ব্যাপারটা সেটা হচ্ছে যে আলভারেজ ইমিডিয়েটলি মেসিকে বলটা ছেড়েছেন। ম্যাকালিস্টার এবং আলভারেজের কাজ কিন্তু আসলে ওই জায়গাটায় খেলা ছিল না, তাদের কাজটা ছিল যে ইজিপ্টের যে ডাবল পিভট ছিলেন ওই দুইজনকে তাদের দিকে নিয়ে যাওয়া, যাতে মেসির জন্য একটা ফ্রি স্পেস তৈরি হয়। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, কুতি রোমেরো সেই জায়গাটায় আছেন। কেন আছেন? কারণ লাউতারো মার্টিনেজের সঙ্গে যাতে 1 ভার্সেস 2 সিচুয়েশন ক্রিয়েট না হয়ে 2 ভার্সেস 2 সিচুয়েশন ক্রিয়েট হয় এবং অপোনেন্টের ডিফেন্ডাররা যাতে প্রত্যেকে তাদের দিকেই ড্র্যাগ থাকেন, মেসির জন্য ওয়াইড একটা স্পেস ওপেন করে দেন, এই কাজটা তারা সবাই মিলে একসঙ্গে করেছেন। অনেকে এই বিষয়টা বলতে চাচ্ছেন যে আর্জেন্টিনা শুধুমাত্র মেসি নির্ভর বা শুধুমাত্র মেসি একমাত্র আসলে আর্জেন্টিনার হয়ে খেলে। একটা বিষয় লক্ষ্য করে দেখেন যে এই যে এই সাইলেন্ট জায়গাগুলো, এই হিডেন জায়গাগুলো, এগুলো যদি আপনি ডিকোড না করেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না যে কিভাবে মেসির জন্য স্পেসটাকে ওপেন করে দিয়ে রাখা। এবারে ছবিটা যদি আপনি লক্ষ্য করে দেখেন, এখানকার সিনারিওটা কি? এখানকার সিনারিওটা কিন্তু পুরোটা এই যে কোঅর্ডিনেটেড মুভমেন্টগুলো, এই মুভমেন্টগুলো মেসিকে পুরোপুরি ফ্রি করে রেখেছে। মেসি এখানে টাইম পেয়েছেন, স্পেস পেয়েছেন রিসিভ করার জন্য, রাইট ডিসিশন নেওয়ার জন্য মেসি সময়টা পেয়েছেন। সো এখানে পুরো সবাই মিলে কমপ্লিমেন্ট করেছেন লিওনেল মেসিকে, যে বিষয়টা কিন্তু সবচাইতে বেশি মাত্রায় উল্লেখযোগ্য। সিমিলার কাইন্ড অফ নেচারে আমরা যদি চিন্তা করি যে আলজেরিয়ার সঙ্গে প্রথম দিন যদি চিন্তা করেন, যেই পাঁচটা রদ্রিগো ডিপল বাড়িয়েছিলেন, ওই এন্টায়ার সিনারিওতে ডিপল বা অন্যান্যরা কিন্তু ওই আলজেরিয়ার অন্যান্য প্লেয়ারদেরকে, মানে মিডফিল্ডের মিড লাইনের যে প্লেয়ার তাদেরকে তাদের দিকে ড্র্যাক ইন করেছেন। দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড স্পেস ফর লিওনেল মেসি। পুরো একটা ফাঁকা স্পেস মেসির জন্য ক্রিয়েট করেছিল, মেসি বলটা পেয়েছেন, তাদের ব্যাক লাইনের কাছে যাওয়ার আগেই মেসি শুটটা করে গোলটা দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কিভাবে মেসিকে তার সতীর্থরা কমপ্লিমেন্ট করেন এই বয়সে এসে যাতে মেসিকে ওইরকম ভাবে আগের মতো দৌড়াতে না হয়, মেসিকে আগের মতো এরকম ড্রিবলিং করতে না হয়। লিওনেল স্কালোনির মাস্টার প্ল্যানটা যেভাবে আসলে এই জায়গায় সেট করা হয়েছে তার একটা অনেক বড় পরিচায়কের জায়গা। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হলো ইন্ডিভিজুয়াল স্কিলের জায়গা। দেখেন, ইন্ডিভিজুয়াল স্কিল মেসি এতটা হাইয়েস্ট লেভেলের মানে একদমই হাইয়েস্ট লেভেলের। আপনি ইজিপ্টের সঙ্গে ম্যাচটাতে মেসি যখন সেন্ট্রালি খেলছিলেন, হ্যাঁ ডেফিনেটলি তার জন্য অলওয়েজ একটা পাসিং অপশন রাখা হয়েছিল ট্যালিয়াফিগোকে, অলওয়েজ পাসিং অপশন। এখানে আবারও বলছিলাম যে টিম টিম কম্বিনেশনের একটা জায়গা। কিন্তু 70 মিনিটের পরে কি হলো, মেসি তার রোলটাকে শিফট করে ফেললেন, রাইট উইং এ চলে গেলেন, মানে রাইট উইং এর ওই পজিশন থেকে ক্রস করা শুরু করলেন। তাই তো বিষয়টা, মানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের 70 মিনিটের পর থেকে পুরোপুরি ডিফারেন্ট। এখন আপনার যদি স্কিল না থাকে, আপনি যদি হাইয়েস্ট লেভেলের স্কিলফুল প্লেয়ার না হন, তাহলে আপনি ওই জায়গাটায়, মানে ওই রোলটায় কিভাবে আপনি প্লে করবেন? ওই রোলটা তো তখন আপনার প্লে করতে পারার কথা না। ওই রোলটা আপনি, মানে মেসি এমন একজন স্কিলফুল প্লেয়ার,
আপনি তাকে ডিফেন্সে নামিয়ে দিলেও তিনি ডিফেন্সেও খেলতে পারবেন। এটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয় বলি, এটা সম্ভবত আলজেরিয়ার সঙ্গে মেসির সেকেন্ড গোলটা ছিল। আলজেরিয়ার সঙ্গে মেসির সেকেন্ড গোলটাতে রিবাউন্ডে যে মেসি গোলটা দিয়েছেন না, এই রিবাউন্ডে গোলটা একজন সেন্টার ফরওয়ার্ড ছাড়া আসলে ওই রিবাউন্ডের অ্যান্টিসিপেশন এবং ওই রিবাউন্ডের ফিনিশিংটা একজন সেন্টার ফরওয়ার্ড নেচার না থাকলে পরে কোনো প্লেয়ার পারবে না। সো দিস ইজ অ্যানাদার স্কিল। বিষয়টা হচ্ছে যে মেসির মধ্যে যে সেন্টার ফরওয়ার্ডের স্কিলটাও আছে, দ্যাট ওয়াজ দ্য এক্সাম্পল যে মেসি ওই কাজটাও করতে পারেন। সো 39 বছর বয়সে এসেও মেসিকে আটকানো যাচ্ছে না কেন? মেসিকে আটকানো যাচ্ছে না বিকজ অফ তার ইন্ডিভিজুয়াল স্কিলটা, আর দ্বিতীয়ত তার সাথে আসলে যেইভাবে তার টিমের প্লেয়াররা তাকে অন করছেন, স্কালোনি যেভাবে তাকে কেন্দ্র করে তাকে ফ্রি করে রাখার জন্য অন্য সবাইকে খাটাচ্ছেন, দ্যাট ইজ দ্য থিং যেটা আসলে লিওনেল মেসিকে আটকানো যাচ্ছে না। এই বিষয়গুলো আসলে খুব বেশি মানুষ বুঝতে পারেন না। মানে আপনি হয়তো একটু মানে ভাস্টলি ডিকোড করতে গেলে তখন ওই বিষয়টা বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি র্যান্ডমলি বলবেন যে মেসি মানে আর্জেন্টিনা, মেসি ছাড়া আর্জেন্টিনা কিছুই না। ডেফিনেটলি মেসি ছাড়া কিছুই না, বাট এই মেসিকে এই বয়সে পারফর্ম করানোর কাজটাও লিওনেল স্কালোনি আসলে অন্যদেরকে দিয়েও এই জায়গাটাতে করাচ্ছেন। আরেকটা জায়গা বলবো লিওনেল মেসি, সেটা হচ্ছে আপনি এর আগের দিন মানে তার ফুটবল সেন্সের যে জায়গাটা, যে 2-0 গোলে পিছিয়ে পড়ার পরে সতীর্থদেরকে দেখাচ্ছেন যে ভাই মাথা ঠান্ডা কর। লাস্টের গোল্ডের বিল্ড আপটার সময় আলভারেজ মেসিকে পাস দিতে পারতেন, মেসি কিন্তু হাত দিয়ে দেখাইছেন যে আমার না, লাউতারোর পাস দে। ওই যে এই যে অ্যান্টিসিপেশন এবং ফুটবল সেন্সের জায়গাটা, এটা আরো বেশি প্রমাণ পাওয়া গিয়েছিল কোন ম্যাচে জানেন? এটা আরো বেশি প্রমাণ পাওয়া গিয়েছিল আপনি কেপ ভার্দের সঙ্গে ম্যাচ যদি চিন্তা করে দেখেন তার জিনিসটা, তিনি ইনিশিয়ালি অফসাইড পজিশনে ছিলেন, ইনিশিয়ালি অফসাইড পজিশনে ইচ্ছা করেছিলেন, অফসাইড পজিশনে তিনি ইচ্ছা করেছিলেন। মানে দেখেন তখনও লিসান্দ্রো মার্টিনেজের কাছে বলটা আসে নাই, বাট মেসি ইচ্ছা করে অফসাইড পজিশনে ছিলেন এই কারণে যাতে কেপ ভার্দের ডিফেন্ডাররা তাকে আর মার্কি না করে, আর তো অফসাইড পজিশনে আমি কেন মানে তাকে মার্ক করব। এইটা নিয়ে আমার সঙ্গে একটা আলোচনা হয়েছিল বাংলাদেশ টিমের বর্তমান যিনি কোচ রয়েছেন তার সঙ্গে। তিনি আমেরিকা টিমের ক্যাপ্টেন ছিলেন 1998 বিশ্বকাপে, এবং টমাস টুলিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে একজন ফরওয়ার্ড যখন এরকম একটা পজিশনে থাকছে তখন আপনি এজ সেন্টার ব্যাক আপনি কি করতেন? উনি বলে আমি মার্ক করতাম না, কারণ ও তো অফসাইড পজিশনে। মেসি সেই জায়গা থেকে তাদের টেলিপ্যাথিক কানেকশনটা চিন্তা করেন। লিসান্দ্রো মার্টিনেজ যখন বলটা পায়ে পেয়েছেন, বল রিলিজ করার আগেই মেসি কিন্তু অনসাইড পজিশনে চলে এসেছেন। অফসাইড পজিশন থেকে মেসি অনসাইড পজিশনের ভেতরে ঢুকে গেছেন। তার আগের সিকোয়েন্সটা দেখেন, মেসি অফসাইড পজিশনে, তারা কেউ মার্ক করে নাই। এরপরে তিনি অনসাইড পজিশনে ঢুকে গেছেন, এবং তার টেলিপ্যাথিক কানেকশন ওয়াজ যে ওই বলটাকে যখন রিলিজ করবেন তার আগেই কিন্তু মেসি ঢুকে গেছেন অনসাইড পজিশনে, দেন গোলটা দিয়েছেন। আলমাদা যেদিন মানে ডামিটা দিলেন ওই দিনের ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন। ইনিশিয়ালি একজন অস্ট্রিয়ার একজন ডিফেন্ডার মেসিকে মার্ক করছিলেন, বাট মেসি একটা পর্যায়ে গিয়ে কি করলেন জানেন? সেই মার্কটা ছোটানোর জন্য একটু জোরে একটা দৌড় দেওয়া শুরু করলেন। একটু জোরে দৌড় দেওয়া শুরু করার পরে যখন ও পিছে পড়ে গেল, এরপর আবার মেসি হাঁটা শুরু করলেন। ওরা কনফিউজ করলেন যে ভাই আমি তো বলের জন্য যাচ্ছি না, আমি তো ওই জায়গাটায় মানে আমি তো বল না। আর ওইখান থেকে মানে কাটব্যাক মেসির কাছে আসার কোনো কারণই নেই। আলমাদা কি করলেন? একটা ডামি দিলেন, ওই প্লেয়ারটাও মেসিকে ছেড়ে দিয়ে রাখছিল, মেসি ঢুকে গোলটা দিয়ে দিলেন। সো এটাই হচ্ছে ফুটবল সেন্সের জায়গাটা। মেসির অন্যতম উর্বর মস্তিষ্ক এবং সেই সঙ্গে তার ইন্ডিভিজুয়াল স্কিল এবং সতীর্থরা তাকে কেন্দ্র করে যেভাবে আসলে পুরো বিষয়টাকে সাজিয়েছেন, এই পুরো বিষয়টাই আসলে মেসির গ্রেটনেসটাকে প্রমাণ করে, এবং এই কারণে 39 বছর বয়সেও এখনো মেসিকে আটকানো যায় না। দ্যাট ইজ দ্য রিজন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।